করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন ফ্রিল্যান্সাররা। নীতিমালা না থাকায় প্রতারণার শিকার অনেকে। সবচেয়ে বড় সমস্যা অর্থ স্থানান্তর। প্রতারণার অভিযোগে ইভ্যালির এমডি চেয়ারম্যানের ব্যাংক হিসাব 30 দিনের জন্য স্থগিত। 5 কার্যদিবসের মধ্যে হিসাবের তথ্য দিতে বিএফআইইউ এর নির্দেশ। সারা দেশে 1.5 লাখের বেশি অনুমোদনহীন ফার্মেসি, অধিকাংশেরই নবায়ন হয়নি লাইসেন্স। অদক্ষ কর্মী দিয়ে দেদারসে চলছে ওষুধ বিক্রি, হুমকিতে জনস্বাস্থ্য। এবং রাজধানীতে ঊর্ধ্বমুখী সবজির দাম, টানা বর্ষায় সরবরাহ ঘাটতির অজুহাত বিক্রেতাদের। চট্টগ্রামের খাতুনগঞ্জে লাগামহীন পেঁয়াজ ও আদার দর। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবাইর ফয়সাল। রাষ্ট্রীয় কোনো নীতিমালা না থাকায় হরহামেশাই প্রতারণার শিকার হন অনেক ফ্রিল্যান্সার। অর্থ লেনদেনের মাধ্যমে পেপাল না থাকায় ব্যাংকে দিনের পর দিন আটকে থাকে তাদের কষ্টার্জিত অর্থ। ডলার ও ইউরোর বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের রেট মানে না বাণিজ্যিক ব্যাংকগুলো। এমন নানামুখী সমস্যা তুলে ধরে শুধু কাগজে কলমে পেশার স্বীকৃতি চান না ফ্রিল্যান্সাররা। যদিও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বলছে ফ্রিল্যান্সারদের সঙ্গে আলোচনা করেই গড়ে উঠছে প্রাতিষ্ঠানিক কাঠামো। শুভ খানের রিপোর্ট। বর্তমান বিশ্বে আউটসোর্সিংয়ের বাজার $1 ট্রিলিয়ন, যেখান থেকে বছরে $10 কোটি আয় করছেন দেশের 6.5 লাখ ফ্রিল্যান্সার। যদিও এই আয় কিংবা পেশা কোনোটিরই নেই রাষ্ট্রীয় স্বীকৃতি। এই অবস্থায় আউটসোর্সিংয়ে আরও শক্ত ভিত তৈরি করতে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তারা যে আয়টা করছে ট্যাক্স ফ্রিও হোক, আই ডোন্ট মাইন্ড, আমি ট্যাক্স নাই নিলাম এখন, কিন্তু এটা যেন আমাদের হিসাবে ঢুকে দেশের আয়। খাত সংশ্লিষ্টরা বলছেন এ খাতের সবচেয়ে বড় সমস্যা অর্থ স্থানান্তর। দেশে পেপাল না থাকায় ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে অর্থ আনতে পার ট্রানজ্যাকশনে খরচ হয় $20 পর্যন্ত। আলাদাভাবে দিতে হয় ব্যাংকের সার্ভিস চার্জ। ফ্রিল্যান্সারদের অভিযোগ, এরপরও ডলার কিংবা ইউরোর নির্ধারিত বিনিময় মূল্য দেয় না বাণিজ্যিক ব্যাংকগুলো। ভোগান্তি রয়েছে ইন্টারনেট সেবা নিয়ে। আবার কাজ বুঝে নিয়েও পাওনা পরিশোধ করে না অনেক বিদেশি ক্রেতা। সেই ইউরোর কারেন্ট রেট 100 টাকা, আমি যখন ব্যাংক থেকে পাচ্ছি ওই টাকাটা আমার দেখা 96 টাকা এসে গেল, অর্থাৎ 4 টাকা নাই। পেপালের কথা অনেকদিন ধরে শুনেছি, বাট সেটাও যেহেতু বাস্তবায়ন হয় নাই, এই ধরনের কোনো সিস্টেমেটিক ওয়েতে যদি আনা যায়। সরকার আইসিটি পার্কগুলো করতেছে, অনেক জায়গায় করতেছে, ওখানে আস্তে আস্তে যদি তাদেরকে জায়গা দেওয়া যায়। এসব সমস্যা সমাধানের পথ রেখেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। এদের যে কাজ করতে যে ইম্পেডিমেন্টস গুলো থাকে সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। আমরা কিন্তু পর্যায়ক্রমে এগুলো দূর করতে যাচ্ছি। তাদের একটা আইডেন্টিটি, এটা কিন্তু আমরা এই কাজটা শুরু করেছি। বর্তমানে আউটসোর্সিং এ কর্মী সরবরাহে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনার শুরুতে নাটোরের ফ্রিল্যান্সারদের আয় কিছুটা বাধাগ্রস্ত হলেও গত 2 মাসে ঘুরে দাঁড়িয়েছেন তারা। বাড়িতে বসেই ল্যাপটপ কম্পিউটার দিয়ে রোজগার করছেন 5 শতাধিক নতুন ফ্রিল্যান্সার। এছাড়া জেলার শতাধিক অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের অনেকেই প্রতি সপ্তাহে আয় করছেন $5 থেকে $700। ফ্রিল্যান্সিংয়ে আয়ের নিশ্চয়তা থাকায় শিক্ষিত তরুণ তরুণীরা ঝুঁকছেন এই পেশায়। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। করোনায় এপ্রিল ও মে মাসে ফ্রিল্যান্সারদের আয় কিছুটা কমে গেলেও জুন মাস থেকে চিত্রটা উল্টে গেছে। গত 2 মাস ধরে বেড়েছে কাজের পরিধি। ফলে বাড়িতে বসেই নিজের ল্যাপটপ কম্পিউটার নিয়ে দেশি বিদেশি কাজ করছেন জেলার নতুন 5 শতাধিক নতুন ফ্রিল্যান্সাররা। একজন নতুন ফ্রিল্যান্সার প্রতি মাসে 10,000 টাকা পর্যন্ত আয় করছেন। 3 মাসে আমি 10,000 টাকার মতো আয় করেছি। করোনাকালীন সময় তো খুব খারাপ একটা পরিস্থিতি আমাদের কাছে। আশা করি আস্তে আস্তে দিনগুলো ভালো হবে। তবে অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। গত 2 মাস ধরে জেলার শতাধিক অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের বেড়েছে কর্মব্যস্ততা। কাজের পরিধি বাড়ায় অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের প্রতি সপ্তাহে আয় হচ্ছে $5 থেকে $700। মার্চ এপ্রিলে যেরকম মার্কেটে ঢুকলে মনে হতো না যে বোধহয় ফ্রিল্যান্সিং পেশাটা টিকে থাকবে, বাট এখন দেখে মনে হয় যে সারাদিন, মানে একটা ছেলে যদি সারাদিন ডিজাইন বা ওয়েব ডিজাইন বা এসইও করে, সারা দিনই কাজ করতে পারবে সে। ঘরে বসে নিরাপদ আয়ের ব্যবস্থা থাকায় ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণের দিকে ঝুঁকছেন শিক্ষিত তরুণ তরুণীরা। বর্তমানে ফ্রিল্যান্সিং এর কাজ করে অনেকে অনেক কিছু করতেছে, টাকা ইনকাম করতেছে, তো দ্যাটস হোয়াই আমারও শেখার ইচ্ছা। আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। আমি এখানে আসছি ফ্রিল্যান্সিং শিখতে, ডিজাইনিং, আর ভবিষ্যতে আমি ডিজাইনিং করে
কিছু আইন করার জন্য এখানে আসছি। জেলায় বেসরকারি 10টি ছোট আইটি কোম্পানি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে থাকে। এছাড়া সরকারি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ট্রেডে প্রতি বছর 600 জনকে প্রশিক্ষণ প্রদান করছে। সময় সংবাদ, নাটোর। প্রতারণার অভিযোগ ওঠা ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের ব্যাংক হিসাব 30 দিনের জন্য স্থগিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গতকাল সংস্থাটির উপপরিচালক ফোয়ারা খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। চিঠিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের নামে পরিচালিত সকল হিসাবের লেনদেন আগামী 30 দিন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ই-ভ্যালি ও এই দুজনের নামে পরিচালিত ব্যাংক হিসাব খোলার ফর্ম, হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ লেনদেন এবং 50 লাখ বা তার বেশি পরিমাণ টাকা জমা আর উত্তোলনের তথ্য 5 কর্মদিবসের মধ্যেও জানাতে হয়েছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজ ও আদার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে আদার দাম কেজিতে 10 থেকে 15 টাকা আর পেঁয়াজের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও ভারতে বন্যা হওয়ায় বাড়ছে এসব পণ্যের দাম। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। আদা নিয়ে জল ঘোলাটে কম হয়নি। করোনায় চাহিদা বেড়ে কেজি দাঁড়িয়েছিল 350 টাকা পর্যন্ত। এরপর কমে 60 টাকায় বিক্রি হয়। তবে আবার লাগামহীনভাবে বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। চায়নাতে আদার এমনিতে সংকট, আর ওখানে বুকিং রেট বাড়তি। ওইখানে এমনিতে 180 টাকা 90 টাকা এমনিতে বুকিং রেট। আদা মার্কেটে নাই, সে তুলনায় বাজার বেড়ে গেছে। কাঁচামাল থাকলে কমে যায়, না থাকলে বাজার বেড়ে যায়। এদিকে গত বছর ভারত রপ্তানি বন্ধের পর কেজি 300 টাকায় ঠেকেছিল পেঁয়াজের। এরপর লকডাউনে নেমে আসে 18 টাকার নিচে, কিন্তু আবারও এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি 28 থেকে 30 টাকায়। পেঁয়াজ ওইদিকে ওই সাউথে একটু বন্যা হয়েছে, সেজন্য সাউথের ফসল একটু মাইট যাওয়াতে নাসিকের দাম বাইরে গেছে। নাসিকের দাম বাড়ার কারণে বাংলাদেশের দাম বাড়ছে। আমদানি কম, বড় দাম বাড়তেছে, বেশি চাইতেছে, সেজন্য পেঁয়াজের বাজার একটু বাড়তি। সামনে তেমন বাড়ার সম্ভাবনা নাই, কারণ 30 টাকার উপরে হলে তো ধরেন না বার্মাটার্মাগুলো চলে আসবে। ব্যবসায়ী নেতারা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে খাতুনগঞ্জেও। 2 মাস ধরে কন্টিনিউ এই আদাতে সবাই লোকসান গুনতে হয়েছে। তো এখন অবশ্য ওখানে চায়নার মধ্যে বাজার বেশি, ওখানে বুকিং রেট বেড়ে গেছে, তো কেউ ভয়ে আর ইম্পোর্টও করতে যাচ্ছে না, এখন মালও কমে আসছে। তবে কমতির দিকে রসুনের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে রাজধানীর কাঁচা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। বন্যার কারণে সরবরাহ ঘাটতি থাকায় দাম কমছে না বলে দাবি বিক্রেতাদের। বাজারে শীতের কিছু আগাম সবজি এলেও দাম আকাশ ছোঁয়া। ঝাঁজ কমেনি কাঁচা মরিচেরও। বিস্তারিত হাজিরা শিউলির রিপোর্টে। কিছুটা সুলভ মূল্যে সবজি কেনার আশায় শুক্রবার সকালে কারওয়ান বাজারে আসেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। রাজধানীর অন্যতম বড় এই পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের সবজির সমারোহ থাকলেও দামে নেই স্বস্তি। দু একটি ছাড়া 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। তাই পরিমাণে কম কিনে বাড়তি ব্যয় সমন্বয়ের চেষ্টা করছেন ক্রেতারা। বাজার যে বাড়ছে, বাড়ার পরে আর কমতে দিকে নেই, মানে যে বাড়া আছে ওই বাড়া পর্যন্ত আছে। বাড়তি জন্য একটু কম কিনা আর কি, অল্প অল্প করে কিনা। বাড়তি আছে কারণ চারিদিকে বন্যা, তো এই জন্য শাকের দাম একটু বেশি। শাক সবজি সব কিছুর দামই বেশি। টাকার নিচে কোনো সবজি নাই। সিমের কেজি, সিম তো এখন নতুন আসছে, তো এবিধে মানে আমি হলো 180-200 টাকা কেজি বর্তমানে চলে আর কি। আবার যখন মানে অ্যাভেলেবেল আসবে তখন দাম কমে যাবে। এখন নতুন এবিধের দাম বেশি। এগুলো একটু সস্তা, সেগুলো আমরা কিনতেছি আর কি। আর সবজির বাজার তো খুব চড়া, তার কারণ হচ্ছে দেশে বন্যা হওয়ার কারণে সকল বাজারে এই সবজির দামটা খুব চড়া দামে যাচ্ছে আর কি। দেশের উত্তরাঞ্চলে বন্যা ও অতিবর্ষণে সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় পচে গেছে অনেক সবজি। এতে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম বাড়তি বলে দাবি বিক্রেতাদের। তবে এরই মধ্যে বাজারে এসেছে শীতের আগাম সবজি মূলা ও শিম, তবে দাম নাগালের বাইরে। এখন আয় কম, মূল্য বৃদ্ধি বেশি, সমস্যা তো অবশ্যই। আর তাছাড়া ওরাই বা কি করবে? কম একটু আমদানি কম, মানে মালটা কম আসে, এই জন্য আর বাইরে থেকে মালটা কম আসার জন্য মালটার দামটা একটু বেশি। সব সবজিতেই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, বন্যায় অনেক কিছু মাল নষ্ট হয়ে গেছে, এই জন্য মালের আমদানি কম, মালের দাম একটু বাড়তি। একদম করলা চলে মনে হয় 60 টাকা আর কি। এগুলো তো 30 টাকা করে কিনতে হয়, কারণ বাজারে আসা উদ্দেশ্য একটু কম পাওয়ার জন্য, বা দেখি একটু বেশি আর কি।
এই বন্যার কারণে, বৃষ্টির কারণে একটু দামটা বেশি হচ্ছে আর কি। এই যে বেগুন তো 30 টাকায় কিনছি, সেই বেগুন এখন 60 টাকা যাচ্ছে আর কি। লাউ কিনছি মনে করেন যে 20 টাকা করে, সেইগুলো 40 টাকা 50 টাকা যাচ্ছে আর কি। একটু ভালো হলে 80 টাকার লাউ আর কি। মানে একটু বৃষ্টির কারণে একটু বেশি মনে হচ্ছে আর কি। আর যখন আমরা প্রথম কিনছিলাম কিছুদিন আগে, তখন বন্যা হওয়ার আগে, তখন আমরা কিনেছিলাম যে 60 টাকা 60 টাকা 70 টাকা কেজি কিনেছিলাম। কিন্তু এখন যে হঠাৎ করে এত সীমিত দাম বেড়ে যাবে সেটা তো মানে ভাবা যায় না। এখন আকাশ ছোঁয়া দাম, আমাদের জন্য এটা গরিবের জন্য, সাধারণ মানুষের জন্য কিন্তু আকাশ ছোঁয়া দাম। এই দামে তো কিনে খাওয়াটাই মানুষের জন্য। বাজার ভেদে সবজির দামে কিছুটা হেরফের হলেও বর্ষা মৌসুমে দাম কমার সম্ভাবনা নেই বলে জানায় বিক্রেতারা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিল ও জলাশয়ের পানি কমে যাওয়ায় জেলেদের জালে ধরা পড়ছে দেশীয় মাছ, তাই নওগাঁর আড়তগুলোতে বেড়েছে মাছের সরবরাহ। এই মুহূর্তে জেলার সতীহাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রকি। ধন্যবাদ জুবায়ের। আপনি জানেন এই বন্যা হয়ে গেল কয়েকদিন আগে। বন্যার পরবর্তীতে স্থানীয় যেসব বিল এবং জলাশয়গুলো রয়েছে পানি অনেকটাই নেমে যাওয়ার কারণে এখন এই দেশীয় মাছের জালে ধরা পড়ছে জেলেদের। এ কারণে কিন্তু মাছের আমদানি এখানে বিপুল পরিমাণে আমরা লক্ষ্য করছিলাম, বিশেষ করে দেশীয় যেসব মাছ রয়েছে। অন্যদিকে যারা পুকুর চাষি এরা এই মাছগুলি এখানে আনছেন, তবে মাছের দর গত সপ্তাহ বা 1.5 সপ্তাহ থেকে প্রায় কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত কম দরে এখানে কেনা বেচা চলছে। এক্ষেত্রে মাছ চাষিরা বলছেন এবছর মাছের যে পরিমাণ তারা খরচ করেছেন, হঠাৎ দর পতনের কারণে তারা একটা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাছ তারা সরবরাহ করে, কিন্তু দূরের পাইকার এই আড়তগুলোতে এখন আর তেমন দেখা মিলছে না। এই কারণে কিন্তু মাছের বাজারে একটা বড় ধরনের ছন্দ পতনের প্রভাব পড়েছে। এই নওগাঁর সতীহাট এই আড়তে কিন্তু অনেক দূর থেকে মাছ এখানে নিয়ে আসে, বিশেষ করে পার্শ্ববর্তী অনেকগুলি জলাশয় রয়েছে এবং এখানে আপনার কিছু বিল রয়েছে। এই বিলের মাছগুলো এই আড়তগুলোতে তারা নিয়ে আসছেন। তো মাছের এরকম হঠাৎ দর পতনের কারণে মাছ চাষি যারা তারা কিন্তু খুব লোকসানের কথা জানিয়েছে আমাদের। এছাড়া এখানে বিপুল পরিমাণে মাছ এই রাজধানী সহ অন্য জায়গাতে যায়, কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে পাইকারের উপস্থিতি কিন্তু অনেকটা এখানে কম এসেছে। আমরা যদি একটু বলি, গেল সপ্তাহে এখানে যেসব রুই কাতল বিক্রি হয়েছিল 130 টাকা কেজি, সেই মাছ এখন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে প্রতি কেজি মাছের দর। তো হঠাৎ এরকম 20-25 টাকা দর অনেকটাই পড়ে গেছে এবং এর মূল কারণটা তারা বলছেন যেসব বিল জলাশয় ছিল এসবে দেশি মাছ, যেসব এই পুঁটি নলা এই জাতীয় স্থানীয় যেসব মাছ রয়েছে, এই মাছগুলি কিন্তু এখন বেশি ধরা পড়ছে জেলেদের জালে। আর এই মাছ এই আড়তগুলোতে আনছেন তারা। এসব মাছ আনার কারণে যারা চাষি ছিলেন তারা কিন্তু আর্থিক বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। আপনি জানেন এই নওগাঁর বেশ কিছু এলাকায় বড় বড় বিল রয়েছে, এই বিলগুলোতে এখন অনেকটাই পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে। এই নেমে যাওয়ার কারণেই এই মাছগুলো কিন্তু এখন জেলেদের জালে ধরা পড়ছে। তো এক্ষেত্রে কিন্তু যারা জেলে রয়েছেন, যারা আসলে মাছ মেরে খায় বা মাছ যারা আসলে এক ধরনের জাল সম্পদ দিয়ে তারা মাছ নিজেদেরকে জীবিকা নির্বাহ করে, তারা অনেক খুশি হয়েছে যে মাছ অনেক পরিমাণ তাদের জালে ধরা পড়ছে। তো জুবার, এই ছিল নওগাঁর সতীহাটের মাছের কেনা বেচার খবর আমার হাতে। নওগাঁর সতীহাট পাইকারি মাছের আড়ত থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। সারা দেশে অনুমোদনহীন ফার্মেসি রয়েছে 1.5 লাখের বেশি। লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে প্রায় 70% ফার্মেসি। বেশিরভাগ দোকানেই নেই ফার্মাসিস্ট। এসব অনিয়মের জন্য তদারকির অভাবকে দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন এর কারণেই বাড়ছে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের। নাজমুস সালেহির রিপোর্ট। দেশের ওষুধ বিপণনের অন্যতম বাজার রাজধানীর শাহবাগ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য বলছে এই শাহবাগেরই 70 ভাগের বেশি ফার্মেসি চলছে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায় কারো 2 বছর, কারো 3 বছর আগেই পেরিয়ে গেছে লাইসেন্সের মেয়াদ। 2 বছরের লাইসেন্স ছাড়াই ব্যবসা করছি, এখন আমি গতকাল থেকে দিছি নবায়ন করার জন্য। লাইসেন্সের ব্যাপারটা আমি শুধু জানি নবায়ন করার জন্য দেওয়া হয়েছে, ওইটা প্রক্রিয়া দিন আছে। প্রতিটি ফার্মেসিতে বিশ্ববিদ্যালয় পাস, ডিপ্লোমা করা অথবা ঔষধ কাউন্সিলের প্রশিক্ষণপ্রাপ্ত একজন করে ফার্মাসিস্ট থাকার নিয়ম থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই। আমি ফার্মাসিস্ট না, ফার্মাসিস্ট ওনারা বাড়িতে চলে গেছে। এক্সপিরিয়েন্সের উপর দিচ্ছি, যতটুকু শেখা দরকার ততটুকু শিখছি। আমি 10 পাস, এখন আমার যেমন ওষুধ সম্বন্ধে একটু ধারণা নিতেছি বা শিখতেছি। এসবের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তদারকির অভাবকে দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন এর কারণে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ওষুধটা তাকে দেয়া, এটা তো একজন ফার্মাসিস্ট ছাড়া সম্ভব না, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
সেক্ষেত্রে জনস্বাস্থ্য একটা হুমকির সম্মুখীন হতে পারে। ফার্মেসি পরিচালনায় অনিয়মের কথা স্বীকার করে অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনার আশ্বাস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের। ড্রাগ লাইসেন্স এবং ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন দুইটারই মেয়াদ থাকতে হবে, নাইলে ওটা অকার্যকর। এখন যদি ফার্মাসিস্টের বিরুদ্ধে অভিযোগ আছে আমরা খতিয়ে দেখব, দেখা সেই অনুযায়ী আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা হবে। ড্রাগ ও ট্রেড লাইসেন্স দোকানে প্রদর্শনের কথা থাকলেও তা মানা হচ্ছে না ফার্মেসিগুলোতে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হলমার্কের ঋণ কেলেঙ্কারিতে মামলা চলমান থাকায় অর্থ উদ্ধারে এখনও কোনো সুরাহা করতে পারেনি সোনালী ব্যাংক। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে কাজ করছে বলে জানিয়েছে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান। গতকাল এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। ব্যাংকের খেলাপি ঋণ কমেছে জানিয়ে তিনি বলেন, 2021 সালের মধ্যে সোনালী ব্যাংক একটি আধুনিক ব্যাংকে পরিণত হবে। দেশব্যাপী প্রায় 1200 শাখার মাধ্যমে সরকারি সহ নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক। করোনার মধ্যেও শিল্প খাতে প্রণোদনার ঋণ প্রদান সহ পরিচালন মুনাফা ও লভ্যাংশ এগিয়ে যাচ্ছে ব্যাংকটি। বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক মত বিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের সামনে 1 বছরের তথ্য তুলে ধরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জানান, 1 বছরে ব্যাংকের লভ্যাংশ বেড়েছে 1035 কোটি, মূলধন বেড়েছে 1120 কোটি এবং জমা অর্থের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধির পাশাপাশি মন্দঋণের পরিমাণও কমে আসছে ব্যাংকটির। করোনাকালীন সময়ে আমরা মনে করি যে অনেকের ঘরে টাকা নাই, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমাদের 4367 কোটি টাকা ডিপোজিট বেড়েছে এই 1 বছরে। 2020 সালের জুলাইতে 35 জুলাইতে এসে প্রফিট দাঁড়িয়েছে 1120 কোটি টাকা। ক্লাসিফাইড ঋণ ছিল আমাদের 12,213 কোটি টাকা। আমরা এই বছরে যেটা কমিয়ে আনতে পেরেছি সেটা 10,753 কোটি টাকাতে, তার মানে প্রায় 1460 কোটি টাকা আমাদের 1 বছরে ক্লাসিফাইড ঋণ কমেছে। এদিকে ব্যাংকটির সবচেয়ে বেশি আলোচিত হলমার্ক গ্রুপের ঋণ জালিয়াতির মামলার বিষয়ে ব্যাংকের প্রধান কর্মকর্তা বলেন, মামলা চলমান রয়েছে অর্থ উদ্ধারে। হলমার্ক থেকে সেইভাবে ঋণ আদায়ের সুযোগ এখনো তৈরি হয়নি, মামলাগুলো চলমান আছে এবং তাদের হলমার্কের যাদের কাছ থেকে টাকা আদায় করবো তারা কিন্তু এখন জেলে আছেন। সো তাদের ওই যারা ম্যানেজার অমুক এগুলোকে শুধু চিঠিপত্র দিয়ে বা পার্সু করেই করাই হচ্ছে। তবে ইতিমধ্যে আমরা কিন্তু 2 দিন ধরে একটা মিটিংয়ে বসছিলাম তাদের লয়ার থেকে শুরু করে। তো আমরা চেষ্টা করছি আউটসাইড কোর্ট কিভাবে কিছু টাকা আদায় করা যায়। আগামী বছরের মার্চের মধ্যেই ব্যাংকের উন্নয়নমূলক সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করে একটি আধুনিক ব্যাংকে পরিণত করা হবে বলেও জানান সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাব বিবেচনায় নিয়ে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবর্তন আনা হবে। দ্বিতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা জানান পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। প্রতিবেদনে করোনার ক্ষতি অন্তর্ভুক্ত হয়নি। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, সঠিক উন্নয়নের জন্য দুর্নীতি ও অপচয় রোধে চাপ অব্যাহত থাকবে। 2015 থেকে 2030 এই 15 বছরের মধ্যে 17টি লক্ষ্য ও 185টি গোল নির্ধারণ করে এসডিজি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতিসংঘ। এর 5 বছরের মাথায় মহামারী করোনার থাবায় পুরো বিশ্ব অর্থনীতিতে ধাক্কা লেগেছে। বাংলাদেশেও এর প্রভাব কম না। তবে করোনার ক্ষতিতে এসডিজি লক্ষ্যমাত্রার বিষয়ে এখনও জাতিসংঘ কোনো শর্ত শিথিল করেনি। তাই বাংলাদেশও নির্ধারিত লক্ষ্যমাত্রা সামনে নিয়েই পরিকল্পনা করছে। অগ্রগতির তথ্য অনুযায়ী 3টি লক্ষ্যে সঠিক পথে আছে বাংলাদেশ, 6টিতে উন্নতি হচ্ছে আর 3টি অপরিবর্তিত আছে। আমাদের যে ইন্ডেক্স স্কোর যেটা আমাদের ছিল 56.2 সেটা হলো 67.2। তো কাজে এটা আমরা দেখছি যে আমরা মোটামুটি এগিয়েছি। এবং এখানে আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই, এখানে আমাদের যে প্রতিবেশী দেশ, যেমন আমাদের ইন্ডিয়ার র্যাঙ্কিং হলো 117 এবং পাকিস্তানের 134। কোভিডকে ধারণ করে ডেটা কিন্তু এখনো জেনারেটেড হয় নাই সব, এটা বুঝতে হবে। যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করেছি 19-20-19 সেগুলো কিন্তু সবই কোভিডের আগের ডেটা। জলবায়ুর প্রভাব মোকাবিলা, দারিদ্র্য বিমোচন সহ বেশ কিছু অগ্রগতি হলেও বৈষম্য বেড়েছে। বৈষম্য কমাতে সামাজিক খাতে আরও বরাদ্দ বাড়াতে চায় সরকার। আমাদের আয় বৈষম্য বেড়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। সে বিষয়ে আমরা যথেষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য 8ম পঞ্চবার্ষিকে বলেছি, সেই জন্য সামাজিক নিরাপত্তা 100% নেওয়ার কথা বলেছি। অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয় উপাত্তের ঘাটতি রয়েছে। প্রতিবেদন প্রকাশে পরিসংখ্যানের ঘাটতি দূর করার নির্দেশ দেন পরিকল্পনা মন্ত্রী। দুর্নীতি, অপচয় এইসব সাম্প্রতিককালে আপনাদের, বিশেষ করে আপনাকে ধন্যবাদ, বিষয়টাকে আপনারা এত করেছেন, তুলে ধরেছেন। আমরা আমাদের চাপ অব্যাহত রাখবো, আপনারা সহায়তা করবেন আশা করছি। পয়েন্ট আউট করবেন, পয়েন্ট আউট করলে আমরা অবশ্যই রিঅ্যাক্ট করব। এসডিজি অগ্রগতি প্রতিবেদন তৈরিতে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ও বদ্বীপ পরিকল্পনা পর্যালোচনা করা হয়।
সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত গ্রামের পর গ্রাম। বন্যা কবলিত এলাকার চারদিকে এখন শুধু পানি আর পানি, কিন্তু বিশুদ্ধ পানির অভাবে রান্নাবান্না সহ অন্যান্য কাজে চরম দুর্ভোগে বানভাসীরা। জনস্বাস্থ্য অধিদপ্তর বলছে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার চারদিকে বানের জলে থই থই। টিউবওয়েল ও পুকুর সহ বিশুদ্ধ পানির সব উৎস পানির নিচে। দীর্ঘ লাইন পেরিয়ে সুপেয় পানি সংগ্রহ করতে হচ্ছে দূর দূরান্ত থেকে ছুটে আসা বানভাসীদের। টিউবওয়েলের নোনা পানি উঠে গেছে, এজন্য আমাদের খুব দুর্দিন, পানির খুব কষ্ট। খাওয়ার পানির কোনো লাইন নেই, 3 কিলোমিটার দূরের থেকে আমরা এই পানি নিতে আইছি। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের ঘা না শুকাতেই 20 আগস্ট থেকে নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বৃদ্ধি পায়। এতে জেলার উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে। ভেসে যায় শত শত মাছের ঘের, তলিয়ে যায় ফসলের ক্ষেত। পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটছে হাজার হাজার পরিবারের। ভিজে অবস্থায় এসে পানি নিতে আসি, আর আমার বাড়ি কোনো রান্না বান্নার জায়গা নেই, কোনো জায়গায় থাকারই জায়গা নেই। কোনো কিছু চাই না আমরা, আমাদের বার্তা খালি চাই যেন আপনার জন্য অনুরোধ করি আমাদের যেন বার্তার ব্যবস্থা করে। নেই কোনো চলাচলের ব্যবস্থা, নেই কোনো স্যানিটেশনের ব্যবস্থা। এখন বর্তমানে মানুষ খুব দুর্বিষহের ভিতরে জীবনযাপন করতেছে। এই অবস্থায় বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে খাবার পানির সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানায় জনস্বাস্থ্য অধিদপ্তর। পর্যাপ্ত ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট মজুদ আছে। বাঁধটাকে পার্মানেন্ট করা ছাড়া মানুষের কোনো এই সাময়িক সমাধান দিয়ে মানুষের তেমন উপকারে আসবে না। 2 উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, সাতক্ষীরা। পার্টেক্স ব্র্যান্ড নামে নকল ম্যাট্রেস বিক্রেতাদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর মিরপুর এলাকার পর্দা ও বালিশ এবং ম্যাট্রেসের বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালিয়ে নকল ম্যাট্রেস পাওয়ায় এলিট ফোম ম্যাট্রেস এন্টারপ্রাইজ নামে একটি কারখানাকে জরিমানা করা হয়েছে। আসল পার্টেক্সের ম্যাট্রেস শুধু দেশব্যাপী পার্টেক্স ফার্নিচারের শোরুম থেকেই বিক্রি হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন ফ্রিল্যান্সাররা। নীতিমালা না থাকায় প্রতারণার শিকার অনেকে। সবচেয়ে বড় সমস্যা অর্থ স্থানান্তর। প্রতারণার অভিযোগে ইভ্যালির এমডি চেয়ারম্যানের ব্যাংক হিসাব 30 দিনের জন্য স্থগিত। 5 কার্যদিবসের মধ্যে হিসাবের তথ্য দিতে বিএফআইইউ এর নির্দেশ। এবং রাজধানীতে ঊর্ধ্বমুখী সবজির দাম টানা বর্ষায় সরবরাহ ঘাটতির অজুহাত বিক্রেতাদের। চট্টগ্রামের খাতুনগঞ্জে লাগামহীন পেঁয়াজ ও আদার দর। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়।